নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যের বিভিন্ন দপ্তরে 960,87,00,000 টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট বকেয়া থাকার কারণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ায় এই টাকা সুবিধা প্রাপকদের কাছে না পৌঁছানোর ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সিএজি। বিশাল অঙ্কের সরকারি খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় রাজ্য সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি। এই বছরেই বিধানসভায় পেশ করা আর্থিক খাত সংক্রান্ত প্রথম প্রতিবেদনের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করেছে সিএজি। 960,87,00,000 টাকার ইউসি বকেয়া পড়ে আছে রাজ্য সরকারের কাছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ায় এই টাকা সুবিধা প্রাপকের কাছে না পৌঁছানোর ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছে সিএজি। আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলার জন্য সরকারি অর্থ ব্যয়ের পর তার ইউটিলাইজেশন প্রদান করা অবশ্য পালনীয় নিয়ম। ভারতের জেনারেল ফিনান্স রুলস 2017 238 ধারা অনুসারে নন রেকারিং গ্রান্ট ইন এইড এর অর্থ প্রাপ্তির পর তা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক। অর্থ বরাদ্দের 12 মাস কিংবা এই খাতে পরবর্তী অর্থ চাওয়ার আগে এর মধ্যে যেটাই প্রথম ঘটবে সেটাই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার সময়সীমা। সাধারণত বছরের হিসেব বছরেই দিয়ে দেওয়াই শ্রেয়, কিন্তু এই পথে চলতে দেখা যাচ্ছে না রাজ্য সরকারকে। প্রতি বছরই বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য রাজ্য সরকারের দৃষ্টিতে আনছে সিএজি। কিন্তু আর্থিক শৃঙ্খলার জন্য কতটা সার্থক পদক্ষেপ নিতে পারছে রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিরাট বকেয়া কিন্তু প্রশ্ন তুলছে তা নিয়েই। ফিনান্স অ্যাকাউন্টে খরচে দেখাবার পরও ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়া টাকা পৌঁছেনি সুবিধাভোগীর কাছে। 1,492,84,00,000 টাকা 3,924টা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার ছিল 2023-24 অর্থ বছরে। ওই অর্থ বছরে কেবলমাত্র 531,97,00,000 টাকা ব্যয় সংক্রান্ত 1,057টি ইউসি দাখিল করে রাজ্য সরকার। 12 মাসের সময়সীমা পেরিয়ে গেছে এমন 2,867টি কাজের ইউসি পড়ে আছে বকেয়া টাকার অঙ্কে, যা 960,87,00,000 টাকা। তার মধ্যে 543,74,00,000 টাকার ইউসি 2022-23 অর্থ বছর থেকে বকেয়া। 2023-24 অর্থ বছরের 417,13,00,000 টাকার 1,977টি ইউসি বকেয়া বলে জানিয়েছে সিএজি। 2023 সালের 31শে মার্চ পর্যন্ত 967,94,00,000 টাকার 1,232টি ইউসি বকেয়া ছিল বলে জানিয়েছে সিএজি। তার মধ্যে কেবল 424,20,00,000 টাকার ইউসি পরবর্তী সময় জমা করতে পেরেছিল রাজ্য সরকার, কিন্তু 890টি ইউসি বকেয়া পড়ে রয়েছে 2022-23 অর্থ বছরে। কেন্দ্রীয় স্পন্সর স্কিমের যে টাকাগুলো সিঙ্গেল নোডাল এজেন্সি ফান্ডে রাজ্য সরকার স্থানান্তর করেছে সেই হিসেব বকেয়া ইউসির মধ্যে ধরেনি সিএজি। রিপোর্টে এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছে ক্যাগ। গত অর্থ বছরেও ইউটিলাইজেশন সার্টিফিকেট সময় মতো না দিতে পারা এবং বকেয়া ফেলে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল ক্যাগ রিপোর্টে। আর্থিক শৃঙ্খলা রক্ষার জন্য এবারও বিষয়টা বিশেষভাবে তার রিপোর্টে ছেপেছে সিএজি। রাজ্য সরকারের 42টি দপ্তরে ইউসি বকেয়ার পাহাড় জমেছে বলে উদ্বেগের সাথে বলা হয়েছে রিপোর্টে। হিসেবের খাতায় খরচে দেখিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট বা বরাদ্দ অর্থ কাজে লাগাবার শংসাপত্র দিতে দীর্ঘ বিলম্বের কারণ কি? এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে বিভিন্ন মহল থেকে। সমস্ত নিয়ম কানুন মেনে খরচ করলে ইউসি দিতে বিলম্ব হবার কারণ নেই, কিন্তু নিয়ম ভেঙে অর্থ ব্যয়ের ঘটনা আর্থিক নয়ছয় ম্যানেজ করতেই কি চলে যাচ্ছে অতিরিক্ত সময়? প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়েই। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন মামলাগুলির অগ্রগতি নিয়ে বুধবারের মধ্যে সর্বশেষ রিপোর্ট জমা না দিলে আজ থেকে জরিমানা দিতে হবে বলে রাজ্য সরকারকে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এদিকে চিটফান্ড সংক্রান্ত মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত রাজ্যের হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের সন্ধানে সিবিআই তদন্তে এখনো পর্যন্ত নেই সন্তোষজনক অগ্রগতি। চিটফান্ডগুলি রাজ্যের গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করেছে বলে উচ্চ আদালতে দেওয়া সর্বশেষ স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। এই অ্যাকাউন্টগুলির হদিশ এখন পর্যন্ত না করতে পারায় সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে উঠছে প্রশ্ন। গত 11 ফেব্রুয়ারি 2025-এ চিটফান্ড সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে উচ্চ আদালতের আদেশ অনুসারে
অনুসারে সর্বশেষ অগ্রগতির রিপোর্ট জমা না দেওয়াতে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও। 18 ফেব্রুয়ারি 2025 জমা দেওয়া রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী প্রতারিত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছে খসড়া স্কিম। সর্বশান্ত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের মনোভাব ও উদাসীনতা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উচ্চ আদালতের। চিটফান্ডগুলির বাজেয়াপ্ত সম্পত্তি অকশন করে এখন পর্যন্ত 10 কোটি টাকা আদায় হয়েছে। খসড়া স্কিম মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়। এক্ষেত্রে 26টি মামলার মধ্যে 19টি মামলায় চার্জশিট জমা পড়েছে সিবিআই আদালতে, কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি বিচার পর্ব বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। তবে সর্বশেষ অগ্রগতির রিপোর্ট জমা না দেওয়াতে বুধবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। অন্যথায় অর্থ জরিমানা দিতে হবে বলে জানিয়েছে আদালত। উচ্চ আদালতের শুনানিতে রাজ্য থেকে লুট করা কোটি কোটি টাকার মূলক সন্ধানে সিবিআই এর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে প্রতারিত গ্রাহকদের একাংশ। জনস্বার্থ এই মামলার পরবর্তী শুনানি হবে জুন মাসের 3য় সপ্তাহে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2025-26 অর্থ বছরের জন্য 476 কোটি টাকার বাজেট পেশ করেছে আগরতলা পুর নিগম। বাজেটে ঘাটতি রয়েছে 72,02,000 টাকা। আয় অনুমান করা হয়েছে 475 কোটি টাকা। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে 2025-26 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন মেয়র দীপক মজুমদার। শহরবাসীর সার্বিক সুবিধার কথা মাথায় রেখে 476 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তাতে ঘাটতি দেখা দিয়েছে 72,02,000 টাকা। পুর নিগমের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। তারপর আমরা 2025 এবং 26 সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা পৌরবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমাদের এবার বাজেটে 475 কোটি 83 লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476 কোটি 50 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72,02,000 টাকা। সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি। গত বছর যেটা আমাদের ছিল 2024 অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল 415 কোটি টাকা 97 লক্ষ টাকা 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ছিল 76,75,000 টাকা। সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় বৃদ্ধি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম, হয়েছে। সার্বিকভাবে আমি বলব, বর্তমানে সারা রাজ্যে নারীদের ওপর অন্যায়, অত্যাচার, ধর্ষণ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। প্রতিবাদে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল মহিলা কংগ্রেস। কুমারঘাটের চা শ্রমিক মহিলাকে গণধর্ষণ, ধর্মনগর কদমতলায় নাবালিকা অপহরণ, ধর্ষণ, মোহনপুরের সংখ্যালঘু মহিলাকে মানসিক নির্যাতনের ঘটনাগুলি উল্লেখ করে সংশ্লিষ্ট অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। ঘাটে যে চা শ্রমিক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয়, তারপর আছে ধর্মনগরের কদমতলায় নাবালিকাকে গণধর্ষণ করে ওকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে তারপর গণধর্ষণ করা হয়। এই কিছুদিন পূর্বে হয়েছে মোহনপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা হুজ্জুতি করার পর সংখ্যালঘু এক বোনকে যেভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় সেগুলির যাতে প্রতিকার আমরা পাই এবং অতি সত্বর যেন দোষীরা গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়ে আমরা ডিজিপির কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে যেহেতু আমরা দেখছি এর আগেই গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই রকমভাবে তারা শাস্তি প্রদান করেনি। ওনারা কথা দিয়েছেন যে এখন দেখবেন এবং জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন 28 জন, আহত বহু। এই জঙ্গি হানার বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠেছে গোটা দেশ। এই ঘটনায় দেশের প্রতিটি রাজ্যে তীব্র ধিক্কার সহ নিহতদের স্মরণে বিভিন্ন জায়গায় প্রজ্বলিত করা হচ্ছে মোমবাতি। বুধবার পহেলগাঁওয়ের নিহতদের স্মরণ করেন আগরতলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ সায়েন্সের ছাত্রছাত্রীরা। এই ধরনের আতঙ্কবাদী হামলার কঠোর সমালোচনা করে এই বিষয়ে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নেবার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংস্থার কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য।
Today we all assembled here to condemn the dastardly act of terrorism that happened at Jammu and Kashmir. We strongly condemn and we strongly appeal to the government of India to take appropriate steps to apprehend all the people who are responsible for yesterday's attack. 28 people, rather innocent people, have lost their lives for no reason. Terrorism, any part of the world, whether it is Jammu and Kashmir, whether it is in Northeast or any part of India or any part of the world, should be condemned. এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।